এদের আজকে থেকে গ্রাফিক্স ডিজাইনের প্রথম ক্লাস, ঠিক আছে না? তো আমাদের যে ক্লাসের যে প্রসেস গুলো থাকে, সেটি যে ক্লাসগুলো আমরা তৈরি করি, সেই ক্লাসগুলো সবগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবমিট করা থাকে। মাসুদ রানা জিএফএক্স আমাদের ইউটিউব চ্যানেল, এবং আপনাকে আমাদের এই আলোর পথে আইটি সেন্টার এই ফেসবুক গ্রুপে অ্যাড হতে হবে। এবং এখানে অ্যাড করার পর আপনারা আমাকে নক করবেন, আমি আমাদের যে মেসেঞ্জার যে গ্রুপ আছে আলোর পথে আইটি সেন্টার, এখানে আমরা অ্যাড করে দিই। বুঝতে পারছেন? তাহলে এই তিনটা প্রসেস আপনাদের ফার্স্ট টাইম করতে হবে। তাহলে প্রথমত করতে হবে, আমরা এই আলোর পথে আইটি সেন্টার অ্যাড হয়ে নিব। পাশাপাশি আমাদের মেসেঞ্জার গ্রুপে আমাকে নক করবেন, আমি অ্যাড করে নিব। তাহলে এই দুইটাতে আমরা অ্যাক্টিভ থাকলে আমাদের কখন ক্লাস বন্ধ থাকছে, কখন কি থাকছে আপনার ভাষা আপনি এখানে বলতে পারবেন। আর একটা প্লাস পয়েন্ট, আমাদের স্টুডেন্টরা কে কি কাজ করতেছে তারা কিন্তু এখানে সবকিছু তাদের কি দেওয়া আছে, আপডেট দেওয়া আছে, ঠিক আছে? তাদের কাজগুলো আমরা দেখতে পাবো। পাশাপাশি এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে মডিউলস অনুযায়ী আমরা ক্লাস নিব, আমাদের ক্লাসের একটা মডিউলস আছে যে যে স্টেপ বাই স্টেপ আমরা ক্লাস নিলে আমাদের ভালো হবে, সেই স্টেপ অনুযায়ী আমরা ক্লাস নিব, ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু আমরা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড আমরা কাজ করব, সেহেতু আমাদের গ্রাফিক্স ডিজাইন জিনিসটা কি এটা আমাদেরকে কি ফার্স্ট টাইম জানতে হবে, তাই না? আচ্ছা, ফ্রিল্যান্সিং যেহেতু আমরা করতে আসছি, সেহেতু ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা মুক্ত পেশা, তাই না? এই মুক্ত পেশাটা কেন হয়েছে এখানে, যে এখানে আপনি ক্লায়েন্টকে যেভাবে বলবেন, ক্লায়েন্ট আপনাকে সেভাবে কাজ দিবে। ক্লায়েন্ট আপনাকে প্রেসার ক্রিয়েট করতে পারবে না, বা কোনো ফোর্স ক্রিয়েট করতে পারবে। আপনি যদি বলেন আমি এই কাজটা আজকে করতে পারবো বা কালকে করতে পারবো, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে বা তার সময়ের সাথে যদি ম্যাচ থাকে, তাহলে আপনি কাজ করতে পারেন। যদি আপনার ভালো না লাগে তাহলে কাজ আপনি বাতিল করতে পারেন। মানে সরকারি জব বা কারো আন্ডারে করলে তো এই নিয়মটা সম্ভব না। আপনি কাজ নেওয়ার পর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত সারাদিন রাত সময়ের মধ্যে যে কোনো টাইম আপনি করতে পারবেন। এখানে আপনার অফিসিয়াল কোনো টাইম নেই। তো এই যে আমরা মুক্তভাবে যে কাজটা করতে পারি, এটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। এখন ফ্রিল্যান্সিং কে অনেকে অসাধু যারা আছে, যারা অবৈধ কাজ করে, তারাও এই ফ্রিল্যান্সিং জিনিসটাকে প্রমোট করে, নাম বলে যে আমরা ফ্রিল্যান্সিং করি। কোন সেক্টরে করি? ডিজিটাল মার্কেটিং অথবা সিপিও মার্কেটিং অথবা গ্রাফিক্স ডিজাইন। তো তারা আমাদের এই নামগুলো ভেঙে খায়। তো অনুরোধ যে আপনারা যখন কাজ স্টার্ট করবেন, যখন এখানে কাজ শিখতে আসতেছেন, অনেকে বলবেন যে আপনি কি করেন, আমি ফ্রিল্যান্সিং করি, তখন কিন্তু অনেকে খারাপ মাইন্ডে নিবে যে এই কারণে খারাপ যারা কাজ করে তারা কিন্তু অলরেডি ফ্রিল্যান্সিং জিনিসটাকে প্রচার করে ফেলছে তারা। তো এই ফ্রিল্যান্সিং জিনিসটা যেন কেউ আপনাকে খারাপ দিকে নজরে যেন না দেখে, সেই জন্য আপনার প্রতিনিয়ত আপডেট, মানে আপনার প্রচারণ আপনাকেই করতে হবে। আপনার যা কাজ করবেন, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে আলোর মতো আইটি সেন্টারে, সেখানে আপনি আপডেট করবেন, তাহলে তো আপনার প্রোফাইলে থেকে যাচ্ছে। তো আপনার ফ্রেন্ড সার্কেলেরা যারা দেখবে, তারা কখনো আপনাকে আর বলবে না যে আপনি কোনো অবৈধ কাজ করেন। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা যেহেতু অনেকগুলো ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে যেহেতু আমরা গ্রাফিক্স ডিজাইন শিখবো, সো এই ডিজাইন শেখার মাধ্যম দিয়ে আমাদের ক্যারিয়ারটাকে কি করতে হবে, করতে হবে। তো গ্রাফিক্স ডিজাইনের অনেকগুলো পার্ট থাকে, অনেক পার্ট থাকে। দেখা যাচ্ছে যে লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্রোশিওর ডিজাইন, টি শার্ট ডিজাইন, মক ডিজাইন, মাস্কের ডিজাইন, তারপর হচ্ছে যে ওই প্যাকেজিং ডিজাইন। তো যত কঠিন কাজ আপনি করবেন, তত আপনার মার্কেট প্লেসে স্ট্যান্ড করার ক্ষমতাটা বেশি। যেমন প্যাকেজিং ডিজাইন গুলো অনেক হার্ড, বুঝতে পারছেন? তো এই ডিজাইন গুলো দেখা যাচ্ছে সবাই করতে চায় না। প্যাকেজিং মানে বুঝতে পারছেন, যে যেমন ওই যে আমরা যে খামগুলো ইয়ে করি না, ওষুধের বক্স গুলো থাকে, এগুলো প্যাকেজিং ডিজাইন বলা হয়। তো এখন আমার কথা হচ্ছে যে যেহেতু আপনারা একটা সময় ইনভেস্ট করে আমার এখানে শিখবেন কাজ গ্রাফিক্স ডিজাইন, সেহেতু এই গ্রাফিক ডিজাইন শিখতে গেলে নির্দিষ্ট একটা র্যাঙ্ক বা সেক্টর অনুযায়ী কাজ করাটা আমার জন্য মনে হয় বেস্ট। মনে হয় আমার আইটি সেন্টারে আমি যেভাবে করাই, আমি
নির্দিষ্ট একটা করে কাজ সবই শেখাবো, কিন্তু আপনার কাজে যেটা ভালো লাগবে, হয় টি শার্ট, না হয় লোগো, না হয় বিজনেস কার্ড, না হলে ফ্লায়ার, যে কোনো যেটা আপনার ভালো লাগে। মার্কেট প্লেস চাই যে আপনি যতই কাজ জানেন, এর মধ্যে এক্সপার্ট আপনি কোন সেক্টরে। আমি কি বোঝাতে পারছি? আপনি যে সেক্টরে এক্সপার্ট হবেন, সেই সেক্টর যদি আপনার অ্যাভেলেবল কাজ আসে, আমার তো কাজ প্রয়োজন, তাই না? আমাকে সব জানার প্রয়োজন নাই। তো আমরা যে কোনো দুইটা বিষয় নিয়ে আমরা আমাদের কেরিয়ারটাকে গড়ার চেষ্টা করব। আর যখন আমরা যে সেক্টরে কাজ করব, সেই সেক্টর সম্পর্কে বেসিক নলেজ যখন আমাদের থাকবে, তখন অ্যাডভান্স কিছু আমরা ইউটিউব থেকে শিখতে পারবো। কারণ আমি এখানে আপনাদেরকে শিখাচ্ছি, আমার থেকে অনেক ভালো ভালো ডিজাইনার বা অনেক উচ্চমানের ডিজাইনার তারা ইউটিউবে কি করে, অনেক ভালো ভালো ডিজাইন সাবমিট মানে শেখায়। তো এখন বিষয়টা হচ্ছে, প্রথম অবস্থায় যদি আপনি ওই ডিজাইন গুলো শিখতে চান, তো একটা সিকোয়েন্স আপনি পাবেন না। কোথায় থেকে কি করব না করব, একটা হার্ড এই জিনিসটা আগে করব না এই জিনিসটা পরে করব, এই জিনিসটার সিকোয়েন্স আপনি পাবেন না। তো যখন একটা ট্রেনিং সেন্টারে এসে আপনি যে সিকোয়েন্সটা মেনটেন করবেন, সিকোয়েন্সটা হচ্ছে যে আমরা যে সফটওয়্যারটা নিয়ে কাজ করব, এই সফটওয়্যারটার সিকোয়েন্স যখন আমরা বুঝতে পারবো, তখন দেশের ভিডিও হোক বিদেশের ভিডিও হোক, যে ভিডিওই হোক, সেটা আমরা কি করতে পারবো, মেনটেন করে কাজ করতে পারবো। তো প্রথম অবস্থায় আমরা ক্লাসের ভিডিওগুলো নিয়ে ভালোভাবে শেষ করব। দেন আমাদের যখন একটা ডিজাইন ক্রিয়েট করার মতন ক্ষমতা চলে আসবে, যখন কোন টুলসে কি কাজ করতেছি, কিভাবে করতেছি, কোথায় থেকে যাচ্ছে, এই সিকোয়েন্সটা যখন আপনি ধরতে পারবেন, তখন আপনি ইউটিউবের যে কোনো ভিডিও আপনার জন্য উন্মুক্ত। কিন্তু প্রথম অবস্থায় আপনি ইউটিউবের যে কোনো কারো ভিডিও দেখতে পারবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? তাতে হবে কি, আপনার সময় নষ্ট হবে, আমাদের হোমওয়ার্ক গুলো সঠিকভাবে জমা দিতে পারবেন না, এই প্রবলেম গুলো ফেস হবে। এটা যে বেসিক নলেজ, এটা কি বুঝতে পারছেন? তাহলে আমরা একটু ফার্স্ট টাইম দেখি যে আমরা যদি সরাসরি আমাদের আহ, কোথায় যাই, যে গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইন লিখে আমরা গুগলে যেহেতু সার্চ করলাম, এই গুগলে সার্চ করলে আমরা ইমেজে চলে আসলাম। এখানে ডিজাইন রিলেটেড অনেক কিছু আমরা দেখতে পাবো, যেগুলো একজন ডিজাইনার তার মনের মাধুর্য দিয়ে বিভিন্ন কিছু তারা তৈরি করে, তাই না? আচ্ছা, তাহলে আমরা যেহেতু আমাদের সেক্টরের কিছু নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে কাজ করব, সাপোজ ধরলাম আমরা একটা লোগো ডিজাইন অথবা টি শার্ট ডিজাইন নিয়ে আলোচনা করি। আচ্ছা, টি শার্ট ডিজাইন যেহেতু আমরা সবাই এটার সঙ্গে পরিচিত, তাই না? আচ্ছা, যেমন দেখেন যে আমাদের বাংলাদেশি, আচ্ছা, এটা যেমন একটা টাইগার। এখন এখানে যে একটা টাইগারের থিম, একটা শেপ এবং কিছু টেক্সট এর সমন্বয়ে সুন্দর করে একটা ডিজাইন করা আছে, যে ডিজাইনটা চাইলে আমরা কোথায় ব্যবহার করতে পারি, একটা টি শার্টে ব্যবহার করতে পারি, তাই না? তাহলে এখানে আমার নিজের মনের মাধুর্য ব্যবহার করে একটা ডিজাইন তৈরি করা আছে না? এটা হচ্ছে একটা গ্রাফিক ডিজাইনারের কাজ, শুধু একটা সেক্টর না, অনেকগুলো আছে। আচ্ছা, তাহলে এখানে যে ডিজাইনটা তৈরি করা আছে, অবশ্যই একে তৈরি করতে গেলে আমাদের নির্দিষ্ট একটা সফটওয়্যারের প্রয়োজন। যে সফটওয়্যার ছাড়া তো আমরা ডিজাইন তৈরি করতে পারবো না, পারবো কি? আচ্ছা, অনেকে বলে যে মোবাইল থেকে তৈরি করা যায়, এগুলো আসলে মোবাইলের সফটওয়্যার দিয়ে আর আমাদের সফটওয়্যার দিয়ে এগুলো হয় না, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমি মূল পয়েন্টে যাচ্ছি, যে এখানে যে একটা টাইগার এবং কিছু টেক্সট শেপের সমন্বয়ে তৈরি করা আছে, তো এইরকম কিছু জিনিস বা ডিজাইন রিলেটেড কোনো ডিজাইন তৈরি করতে গেলে আমাদের নির্দিষ্ট একটা সফটওয়্যারের প্রয়োজন। যে সফটওয়্যারটা আমরা আমাদের কম্পিউটারে দেখবো যে ইনস্টল করা আছে। যদি আমরা এই স্টার্ট বাটনে আসি, আসার পর যদি আমরা অ্যাডোবি, আমরা অ্যাডোবি যদি লিখি, তাহলে দেখবো অ্যাডোবি ইলাস্ট্রেটর কোনটাতে 20 দেওয়া আছে, কোনটাতে 19 দেওয়া আছে, কোনটাতে 24 দেওয়া থাকতে পারে, 23 দেওয়া থাকতে পারে, এটা ফ্যাক্ট না। সো আমরা এখান থেকে এই ইলাস্ট্রেটরটাকে আমরা ওপেন করব, একটা ক্লিক দিলে আমাদের কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। অবশ্যই আমাদের কম্পিউটারে এটা ইনস্টল থাকতে হবে। এখন প্রশ্ন হতে পারে, তো আমাদের কম্পিউটারে এই সফটওয়্যার গুলো কোথায় পাবো, তাই না? আমি একটা আমাদের আলোর পথে আইটি সেন্টারে চলে আসবেন আপনারা।
আসার পর দেখেন এখান থেকে ফিচার যে অপশনটা আছে ফিচারে চলে আসবেন। আসার পর একটু প্রথম পেজেই একটা লিংক দেওয়া আছে, যে আমরা চাইলে কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারি, কারণ এই ভিডিওটা ইউটিউবে গেলে লিংক দিলে ঝামেলা হয়। ঠিক আছে, আমি ওই জায়গাটা একটু পজ করে রাখলাম, যে কারণ এগুলো সরাসরি ভিডিও দিলে আপনার কি হয়ে যায়, অ্যাকাউন্ট তারা ব্যান করে দেয় ইউটিউব থেকে। তো আমাদের যদি এই ভিডিওটা যদি মনে করেন যে এই সফটওয়্যারটা যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে আমরা কোথায় আসবো, ফিচারে চলে আসবো, প্রথম যেই লিঙ্কটা আছে সেই লিঙ্ক থেকে আমরা ডাউনলোড করে নেবো। ঠিক আছে, আচ্ছা। আর ডাউনলোডের পর ইনস্টলের প্রসেস তো আমরা কম বেশি সবাই জানি কিভাবে ইনস্টল করতে হয়। যদি জিপ ফাইল থাকে আনজিপ করে আমরা ইনস্টল করে ফেলবো। আচ্ছা, এখন আমাদের যেহেতু যখন আমরা একটু কেটে দিই। আচ্ছা, যখন আপনারা ওপেন করবেন তখন এইরকম ফিচার আপনাদের সামনে চলে আসবে। এখানে হয়তো কিছু লেখা আসতে পারে, আবার নাও আসতে পারে, অনেক লোড হওয়ার কারণে লেখা আসে না। তো যখন আমরা ইলাস্ট্রেটর ফাইলটা ওপেন করব তখন দেখবো এখানে ফাইল নামে একটা অপশন আছে। আমরা এই ফাইলে ক্লিক, এই ফাইল থেকে আমরা নিউ প্রেস করব। এখন নিউ এর এখানে শর্টকাট নামে একটা অপশন আছে, কন্ট্রোল এন। আমরা শর্টকাট গুলো কিছু কিছু খাতাতে লেখার চেষ্টা করবো। ঠিক আছে, এগুলো মুখস্থ করলে আমাদের ভালো হয়। আমরা কিবোর্ডে যদি সরাসরি কন্ট্রোল এন প্রেস করি তাহলে আমাদের এইরকম ফিচার চলে আসবে। এটা শর্টকাট। আচ্ছা, এখন এই ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে আমরা দেখেন আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন করতে পারি, ফিল্ম অ্যান্ড ভিডিও রিলেটেড কাজ করতে পারি, প্রিন্টের কাজ করতে পারি, ওয়েবের কাজ করতে পারি, মোবাইলের কাজ করতে পারি। ঠিক আছে, এই এই মোবাইল কি, ওয়েব কি, প্রিন্ট কি, ফিল্ম অ্যান্ড ভিডিও কি, তাই না, এই সফটওয়্যারটা যে করা যাচ্ছে। বিষয়টা হচ্ছে মোবাইল, যখন আমরা একটা মোবাইলের একটা ওয়েবসাইট তৈরি করি, ঠিক আছে না, তখন ওয়েবসাইটে আমরা যখন ব্রাউজিং করি তখন মোবাইলে একভাবে আসে, কম্পিউটারে একভাবে আসে। তো এই যে স্ট্রাকচারটা তৈরি করা, প্রথমত একটা ডিজাইন তৈরি করতে স্ট্রাকচার তৈরি করতে হবে। এই স্ট্রাকচারটা মূলত আপনি এতে করতে পারেন। দেখেন, আমরা যখন মোবাইলে ক্লিক দিচ্ছি তখন এখানে কিছু মোবাইলের ফরম্যাট দেওয়া আছে, আইফোন এক্স, এই আইফোন এক্স এর কিছু ফরম্যাট দেওয়া আছে, আইফোন, বেশিরভাগ আইফোনেরই অ্যাপলেরও দেওয়া আছে। ঠিক আছে, ওটারই তো স্যামসাং এর দেওয়া আছে কি, এই যে স্যামসাং S8, মানে কিছু নির্দিষ্ট ফোনের ক্যাটাগরি দেওয়া আছে। তো এগুলো নিয়ে আমরা এখন কাজ করব না, যেহেতু আমাদের আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন মানে কি আমরা ডিজাইন রিলেটেড কাজ করব, সেহেতু আমরা আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পর একটু খেয়াল করি এই অংশটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অংশ, যে এখানে আনটাইটেল টু লেখা আছে। তো এই আনটাইটেল টুটাকে আমরা কেটে দিয়ে আমরা এখান থেকে একটা নাম দিতে পারি, যেমন গ্রাফিক্স। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে না। তারপরে দেখেন, আমরা যখন একটা কিছু ডিজাইন করি তার প্রত্যেকটার একটা হাইট, উইথ, একটা মেজারমেন্ট, একটা মাপ আছে, তাই না, প্রত্যেকটা জিনিসে। তাহলে আমরা যেটাকে ডিজাইন করব সেটা তো অবশ্যই একটা নির্দিষ্ট মাপ থাকতে হবে, মাপ না থাকলে কি সম্ভব? আচ্ছা, তাহলে আমরা চলে আসলাম যে এখান থেকে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করলে দেখেন পয়েন্ট, তারপর ইঞ্চি, মিলিমিটার, পিক্সেল, এই জিনিসগুলো কি, আমার এই মোবাইলটা কয় ইঞ্চ, বা আমার এই পেজটা কয় ইঞ্চি, ঠিক আছে না, বা কত পিক্সেল, ঠিক আছে না, এগুলো তো একটা ইউনিট কনভার্সন। এই ইউনিট গুলো আপনার বাইরের দেশে যে কোনো একটা হতে পারে, কিন্তু প্রত্যেকটা কিন্তু মাপ একই। আপনি ইঞ্চি থেকে পিক্সেলে কনভার্ট করতে পারেন, বা পিক্সেল থেকে ইঞ্চিতে কনভার্ট করতে পারেন, মাপ তো একই থাকবে নাকি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এখান থেকে আমরা পিক্সেল শো করলাম, কি করলাম, পিক্সেল। এখন পিক্সেল শো করার পর দেখেন উইড এবং হাইট, দেখেন তো এই মোবাইলটার একটা কি হাইট আছে, একটা ওয়েট আছে, আমাদের এই ঘরের একটা হাইট আছে, একটা ওয়েট আছে, আমাদেরও একটা নিজের কি হাইট আছে, একটা ওয়েট আছে, আছে না। তো প্রত্যেকটা জিনিসের হাইট এবং ওয়েট আছে, তাহলে প্রথমে এখানে এটা একবার বুঝলেই না, পরবর্তীতে আর বোঝার প্রয়োজন হয় না। আচ্ছা, এখান থেকে উইড, উইডটা আমাদের কোনটা বোঝাচ্ছে, প্রস্থটা বোঝাচ্ছে। তাহলে উইড আমি দিলাম, একটা নির্দিষ্ট একটা মাপ দিলাম, সাপোজ ধরলাম 4500, কত দিলাম,
45। বা আমি এখান থেকে একটা উইডের মাপ দিলাম আমি, দেখাচ্ছে যে আমাদের 1920, 1920 এবং হাইট দিলাম হচ্ছে 1080। কত? 1080। আচ্ছা, উইডথ দিলাম কত? 1920 আর হাইট দিলাম 1080। এখন এখান থেকে টপ, বটম, লেফট এই অপশন গুলো আমরা এখন আর কোনো জায়গায় ক্লিক করব না। এগুলো আমরা যখন বিজনেস কার্ড করব তখন এটা সম্পর্কে আমরা আলোচনা করবো। এখন বললে আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে। আচ্ছা, তারপরে দেখেন এখান থেকে ওরিয়েন্টেশন নামে একটা অপশন আছে। যখন আমরা কাজ করব, এই পেজটা তো ধরেন এটা একটা মোবাইল বা পেজ, এই পেজটাকে আমাকে সব সময় এভাবে যদি কাজ করি, কোনো কোনো টাইমে তো আমাকে এভাবে তো কাজ করার প্রয়োজনীয়তা থাকে, তাই না? তাহলে এটাকে যদি আমি ঘোরাতে না পারি তাহলে তো আমার পেজের অপচয় হবে হবে না? তাহলে এই ওরিয়েন্টেশন আমার যখন যেভাবে প্রয়োজন সেভাবে আমরা করবো। তাহলে দেখাচ্ছে এখানে ওরিয়েন্টেশন দুইটা পার্ট আছে। একটা ম্যানের আইকন দেখেন, ল্যান্ডস্কেপ আর একটা প্রোটেক্ট, ঠিক আছে না? এটা দ্বারা বোঝাচ্ছে কি? লম্বা। আর এটা দ্বারা বোঝানো হচ্ছে আচ্ছা যেটা আমরা দিতে পারি। আচ্ছা, দেন আর্টবোর্ড। আর্টবোর্ড জিনিসটা কি? আমরা যে পেজটা বা ক্যানভাস যেটা নিব এটাকে বলা হয় কি? আর্টবোর্ড। তাহলে এই আর্টবোর্ড এখানে কত দেওয়া আছে? 1। আমরা চাইলে এখান থেকে 2 দিতে পারি, 3 দিতে পারি, যে কয়টা প্রয়োজন। আমাদের কাজের জন্য সর্বোচ্চ 2টা পর্যন্ত লাগে, তারপর বেশি লাগলে এটা করে। আমরা একটা নিলাম, নেওয়ার পর দেখেন এখানে অ্যাডভান্স অপশন আছে। এই অ্যাডভান্স অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আরো কিছু অপশন আমরা শো করতেছে এখানে। এখানে কালার মোড, বেসিক ভাবে একটু আলোচনা করি। আমাদের কালার দুইটা থাকে, একটা আরজিবি কালার আর একটা হচ্ছে সিএমওয়াইকে কালার। আরজিবি কালার কি জিনিস আর সিএমওয়াইকে, তো যেহেতু আমাদের কালারের খেলা এখানে, তাহলে এই দুটা জিনিস না জানলে তো হবে না। হবে কি? ইচ্ছা মতন কালার দিয়ে ডিজাইন করলে হবে না। আচ্ছা, এখানে আরজিবি, আরজিবি কালারের ফুল ফর্ম হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আরতে রেড, জিতে গ্রিন, আর বিতে ব্লু। এই রেড, গ্রিন, ব্লু কে মৌলিক কালার বলা হয়, প্রাইমারি কালার। এই মৌলিক কালারের সমন্বয়ে পৃথিবীতে আমরা যত কালার দেখি সব কালার তৈরি করা হয়, এটা কি জানেন? আচ্ছা, তারপরে আরেকটা কালার আছে সিএমওয়াই কে। এর নাম কি শুনছেন কখনো? এটার নাম শুনেন নাই? আচ্ছা, সিএমওয়াই কে, সিতে সায়ান নামে একটা কালার আছে, এম তে ম্যাজেন্ডা নামে একটা কালার আছে, ওয়াই তে ইয়েলো নামে একটা কালার আছে, আর কে তে ব্ল্যাক, BLACK, এর শেষ ফর্মটা দিয়েছে কে। তাহলে কেটা হচ্ছে কি? ব্ল্যাক। তার মানে এখন একটা বিষয়টা হচ্ছে আরজিবি কালার আর সিএমওয়াই কালার কোথায় ব্যবহার করে, তাই না? সিম্পলি বিষয় হচ্ছে আরজিবি কালারটা হচ্ছে অনেক উজ্জ্বল কালার, প্রচুর উজ্জ্বল। আর সিএমওয়াই কালারটা হচ্ছে কিছুটা ফ্যাকাশে টাইপের। বুঝতে পারছি আমি? তাহলে এখন এই আরজিবি কালারটা কখন ব্যবহার করব? যখন আমরা কোনো একটা লোগো বা কোনো একটা ডিজাইন ওয়েবসাইটে ব্যবহার করবো বা ওয়েবের টেমপ্লেট, যেমন ফেসবুক, টুইটার, এগুলো সোশ্যাল মিডিয়া না, এটা একটা ওয়েবসাইট, তাই না? তো এগুলো যখন আমরা ব্যবহার করব তখন যদি এই কালার গুলো উজ্জ্বল না হয় তখন কিন্তু ফোনে দেখতে ভালো লাগে না। অনেক ফোনে দেখবেন একটা ওয়েবসাইট দেখতে সুন্দর লাগে ডিজাইন, আর একটা মোবাইলে দেখবেন যে আরেক রকম লাগে, ঠিক আছে না? তো যখন আমরা ওয়েবসাইটে ডিজাইন তৈরি করব তখন আমাদের কোনটা লাগবে? আরজিবি কালার। আর যখন আমরা প্রিন্ট করব, গেঞ্জি বাদ দিলাম, যে যেমন ধরেন যে আমরা বিজনেস কার্ড প্রিন্ট করি, তারপর যে ব্যানার প্রিন্ট করি, তো যখন আমরা প্রিন্ট করব প্রিন্টের ক্ষেত্রে যদি অতি উজ্জ্বল কালার আমরা ব্যবহার করি তাহলে প্রেসে এই কালারটা নষ্ট হয়ে যায়। সহজ ভাষায় এটা, আমার কথা বুঝতে পারছেন? খুব লাইট কালার দিলে কি হয়ে যায়? নষ্ট। তাহলে আরজিবি কালার হচ্ছে লাইট বেশি, তাহলে এটা দিলে কি কালারটা অনেকটা নষ্ট হয়ে যায়, দেখতে খুব একটা ভালো লাগে না। তাহলে ওটা হালকা কালার দিতে হবে। তাহলে হালকা কালারের জন্য তাহলে কোনটা? সিএমওয়াই কালার। এই জিনিসটা কি ক্লিয়ার? আবার এখানে কিছু ব্যতিক্রম আছে। আমরা যখন টি শার্ট ডিজাইন তো প্রিন্ট হয়, টি শার্টটা যখন আবার দেখছে, আমরা যখন সিএমওয়াই কালার দিচ্ছি প্রিন্টের ক্ষেত্রে, তখন কালারটা আবার কি হয়ে যাচ্ছে? এত কম হয়ে যাচ্ছে জিনিসটা দেখতে ভালো লাগে। কারণ এটা তো একটা জামা, টি শার্টটা একটা কাপড় সিস্টেম না, আর এটা তো একটা প্লাস্টিক সিস্টেম বা কোনো একটা কিছু এটা।
তো এটাতে কালার দিলে উজ্জ্বল বেশি হলে নষ্ট হয়ে যায়। আর যখন টি শার্টে কোন কালার সিএমওয়াই কে কালার দেয় তখন কালারটা নষ্ট হয়ে যায়। তখন টি শার্টের ক্ষেত্রে আবার ব্যতিক্রম, তখন আরজিবি কালার দিতে হয়। এখানে শুধু একটু ভিন্নতা একটু বুঝবেন। যেগুলো প্রিন্ট হবে প্রিন্টের ক্ষেত্রে সিএমওয়াই কে কালার, আর ব্যতিক্রম শুধু টি শার্টের ক্ষেত্রে আরজিবি কালার। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এটা জাস্ট আপনি এটা ক্লায়েন্টের যখন কাজ করবেন তো ক্লায়েন্ট তো বুঝবে না, আপনি কাজ করে দিলেন, তখন প্রিন্ট করতে গেল তখন দেখা যাচ্ছে 1,000 10,000 সে বিজনেস কার্ড তৈরি করবে, তখন যখন প্রিন্ট যখন দিচ্ছে তখন নষ্ট হয়ে যাচ্ছে, তখন দায়ভার তো আপনার উপরে দিয়ে, মানে ওনার তো নষ্ট হবে, তখন ক্ষতি তো না। তো ওই রকম ক্লায়েন্টকে আপনার কাছে কাজ করতে আসবে জীবনে আর? তো এই জন্য আমাদেরকে এগুলো বুঝতে হবে। তাহলে এখানে 8 জিবি কালারটা আমরা দিলাম, দেওয়ার পর সরাসরি আমরা কোথায় যাব? ক্রিয়েট। আমরা ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের সামনে একটা কিন্তু সুন্দর একটা আর্টবোর্ড চলে আসছে, তাই না? যেটাকে সাদা অংশ বলা হয়, কি বলা হয়? এই ক্যানভাস, ঠিক আছে না? বা এই সাদা অংশটার নাম হচ্ছে আর্টবোর্ড। কি নাম? আর্টবোর্ড। এখন এই আর্টবোর্ড থেকে জাস্ট বেসিক কিছু পরিচিতি আমি আলোচনা করব, যে যেহেতু আমাদের প্রথম ক্লাস, যে গ্রাফিক্স ডিজাইনটা কি সেটা সম্পর্কে আমরা কিছুটা হলেও একটু আলোচনা করলাম, তাই না? তারপর আমরা করলাম যে ইলাস্ট্রেটর কি জিনিস, বা এটা সম্পর্কে যে ডকুমেন্ট যেটা এতক্ষণ করলাম এটা সম্পর্কে আলোচনা করছি আমরা, তাই না? তারপরে আমরা এখান থেকে প্রভাবী ডকুমেন্ট, হ্যাঁ, এখান থেকে আমরা কিছু টুলস নিয়ে আলোচনা করবো, যে টুলস গুলো আমাদের বুঝাতে পারছি আমি? তাহলে এই ইন্টারফেসটা এখন আমরা দেখবো, যেটা আমাদের ইন্টারফেস ওভারভিউ যেটা লেখা আছে এখানে, যে ডকুমেন্ট সেটআপ বা ইন্টারফেস ওভারভিউ। আচ্ছা, তাহলে এখন আমরা একটু খেয়াল করি। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে যখন আমরা কম্পিউটারে সফটওয়্যারটা ইনস্টল করব তখন আমাদের কিছু জিনিস থাকবে না। আচ্ছা, যখন ইনস্টল করা হবে তখন দেখবো যে এখানে কয়েকটা অপশন আছে, উপরে কয়েকটা অপশন আছে, কিন্তু আমাদের আরো কিছু অপশন প্রয়োজন। তাহলে কোনো অপশন গুলো যদি আমার কম্পিউটার থেকে হারায় যায় বা নিয়ে আসার যদি প্রয়োজন, তাহলে আমরা চলে আসবো উইন্ডোতে। কোথায়? উইন্ডো। উইন্ডোতে আসার পর দেখবো এখানে প্রথমে কন্ট্রোল নামে একটা অপশন আছে, কি আছে? এখানে প্রত্যেকটাই কিন্তু অপশন, এবং সব এই ডেস্কটপে আপনাকে নিয়ে আসে কাজ করতে হবে। তাহলে আমরা এখান থেকে কন্ট্রোলে যদি প্রেস করি, তাহলে দেখেন উপরে একটা বার চলে আসলো না? তাহলে এই যে যে বারটা আসলো, এই বারটার নাম হচ্ছে কন্ট্রোল বার। আর উপরে যে ফাইল এডিট অবজেক্ট, এটাকে বলা হচ্ছে কি? মেনু বার। আর এই যে পাশে কিছু অপশন আছে, এটাকে বলা হয় টুলস বার। আমরা চাইলে এই টুলস বারটাকে বাম বাটন ধরে টেনে যে কোনো জায়গায় আমাদের কাজের সুবিধা অনুযায়ী আমরা কি করতে পারি? সেটা। এখন বিষয়টা হচ্ছে এই টুলস বারে প্রথম ইনস্টল করা অবস্থায় খুবই কম সংখ্যক টুলস থাকে, তো কি কম থাকে। তাহলে আমরা উইন্ডোতে আসার পর এই টুলস বার থেকে আমরা অ্যাড, এটা কোথায় ক্লিক দেওয়া আছে? বেসিক দেওয়া আছে। তাহলে আমরা যাব কোথায়? অ্যাডভান্স। তাহলে অ্যাডভান্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন অনেকগুলো টুলস হয়ে গেল না? এখন যদি আমরা এই যে তীর চিহ্ন আছে, তীর চিহ্নতে প্রেস করলে দেখেন এটাকে দুই ভাগে ভাগ হয়ে যায়, যাতে আমরা সহজে এখান থেকে কি করতে পারবো? দেখতে পারবো। তাহলে কি আমরা বুঝতে পারলাম? মেনু বার উপরেরটা, নিচেরটা হচ্ছে কন্ট্রোল বার, এটা হচ্ছে টুলস বার, আর এই সাদা অংশটা হচ্ছে আমাদের, এগুলো না একবার দেখলে আল্লাহ রহমত তার প্রয়োজন পড়ার। আচ্ছা, এখন এই যে বেসিক কিছু দেখলাম, ইন্টারফেস ওভারভিউ, মোটামুটি আশা করি ধারণা আসছে। এখন আমরা আলোচনা করব যে টুলস এর কাজ। আমরা যদি টুলস এর কাজ ভালোভাবে করতে পারি তাহলে আমাদের ডিজাইনের প্রসেস বা কাজগুলো সহজ হয়, এক নম্বর কথা। তাহলে আমরা প্রথমে যে টুলসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিলেকশন টুলস, জুম টুল, কালার অ্যাপ্লাই এবং স্ট্রোক লাইট। এই কয়টা অপশন সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? যেহেতু আমাদের এখান থেকে ভিডিও থাকতেছে, কোন দিন ক্লাসে কি হচ্ছে খাতাতে যদি নোট করতে পারে ক্লাস পয়েন্ট আপনাদের জন্য, তাহলে একটা সিকুয়েন্স থাকে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে
এই যে আমাদের যে প্রথম যে আমাদের এই যে একটা কি মাউসের পয়েন্ট হচ্ছে, তাই না? এই মাউসের পয়েন্টারটাকে টেনে যদি আমরা প্রথম টুলসের কাছে নিয়ে আসি, মানে নিচের থেকে একটা টুলসের নাম দেখাচ্ছে, যেটা হচ্ছে সিলেকশন টুল, যার শর্টকাট হচ্ছে ভি। আমরা কিবোর্ডে যদি ভি প্রেস করি সরাসরি আমাদের কি হবে, সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যাবে। প্রথম দিন তো একটু বেশি বলা লাগছে, কারণ প্রথম থেকে ক্লাসের মূল পয়েন্ট পর্যন্ত একটু ধারণ করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম, যে প্রথমে যদি মাউসের পয়েন্টার নিয়ে যাই তাহলে এটার নাম হচ্ছে সিলেকশন। এই সিলেকশন টুলের কাজ হচ্ছে যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করা। আমরা ওই অবজেক্টটাকে যদি সিলেক্ট করতে পারি তাহলে অবজেক্টটাকে কালার দিতে পারবো, ওই অবজেক্টটাকে ডিলিট করতে পারবো, ওই অবজেক্টটাকে যে কোনো জায়গায় সরাতে পারবো। ঠিক আছে? আচ্ছা, নাড়াচাড়া করতে পারবো অবজেক্টটাকে। তার মানে কি সিলেকশনটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে অবজেক্ট জিনিসটা কি? অবজেক্ট হচ্ছে আমরা যে জিনিসটা এই আর্টবোর্ডে ড্র করবো সেটাই একটা হচ্ছে অবজেক্ট। তাহলে যেমন একটু নিচের দিকে যদি আমরা আসি, এই যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি এবং এই পয়েন্টের নিচে ছোট্ট একটা আইকন আছে, দেখুন তো সবটা থেকে ছোট্ট একটা আইকন আছে, একটু খেয়াল করুন ওখানে কি দেখা যাচ্ছে? আচ্ছা দেখেন, এই সিলেকশনের নিচে কি কোনো ছোট আইকন আছে? এটার নিচে কি ছোট আইকন আছে? আচ্ছা, ছোট আইকন যেগুলো আছে সেগুলো আন্ডারে আরো কিছু টুলস আছে, ওটার ভিতরে আরো কিছু সাব টুলস আছে। তাহলে আমরা রাইট বাটন যদি প্রেস করি তাহলে দেখবো যে এখানে কিছু টুলস দেখা যাচ্ছে, যে একটা রেক্টেঙ্গুলার, একটা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গুলার, আর একটা হচ্ছে ইলিপস, পলিগন, স্টার। এই 4-5টা টুলের মধ্যে আছে আমাদের, তাই না? তাহলে এই 4-5টা টুলস গুলো দিয়ে আমরা যে কোনো একটা অবজেক্ট কি করতে পারি, তৈরি করতে পারি। এখন একটা রেক্টেঙ্গুলার যদি আমরা তৈরি করতে যাই, তো যখন আমরা একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম, মানে রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করি, আমাদের মাউসের পয়েন্টারটাকে বাম বাটন চেপে ধরে নিচের দিকে নিয়ে আসবো। তাহলে দেখেন আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমার কি হচ্ছে, এরিয়াটা সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? দেন আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর যখন আমরা সিলেকশন টুলে সিলেক্ট করছি, করার পর দেখেন এটাতে প্রেস করলে আমাদের একটা কালো দাগ ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছি না, তাই না? এই সিলেকশন টুল দিয়ে যখন আমরা সিলেক্ট করব, করার পর দেখেন এখানে কালারের একটা অপশন আছে, দেখতে পাইছি আমরা, এবং উপরেও আমাদের কালারের অপশন আছে। সো আমরা এখান থেকেও চাইলে যে কোনো একটা কালার পরিবর্তন করতে পারি। দেন এখান থেকেও আমরা যে কোনো একটা ক্লিক করে, ডাবল ক্লিক করে যে কোনো একটা কালার দিতে পারি। কিন্তু এখানে কালার দিলাম কিন্তু পরিবর্তন হলো না, কি কারণে? হ্যাঁ, সিলেক্ট করা নেই। বুঝতে পারছেন জিনিসটা? তাহলে আমাকে কালার পরিবর্তন করতে হলে এই সিলেকশন দিয়ে এই অবজেক্টটাকে একটা ক্লিক দিয়ে সিলেক্ট করতে, সিলেক্ট করার পর আমি এখান থেকে যে কোনো কালারে যদি প্রেস করি তাহলে আমার কি অবজেক্টটা সেই কালারে চলে আসে। তাহলে আমি কিছুক্ষণ আগে কি বললাম, সিলেকশন টুল দিয়ে আমরা কালার দিতে পারি, তাই না? কি করতে পারি, সিলেকশন টুল দিয়ে যে কোনো অবজেক্টটাকে এটাকে মুভ করতে পারি, পারি তো? তারপরে কি বললাম, যে এটাকে এই কর্নারে নিয়ে এসে যখন আমরা তীর চিহ্ন আসতেছে, এই তীর চিহ্ন ধরে আমরা ছোট করতে পারি, বড় করতে পারি, যে কোনো শেপে কনভার্ট করতে পারি। এখন বিষয়টা হচ্ছে যে প্রথম অবস্থায় এই বেসিক জিনিসগুলো একবার দেখলেই হয়, কিন্তু তারপরও 2-3 বার প্র্যাকটিস করতে হয়। কি কারণে? এই জিনিসগুলো নিয়ে বেসিক থেকে আমরা ভালো কিছু পরবর্তীতে করবো, তাই না? তাহলে বেসিক জিনিসগুলো যদি আমরা বেশি প্র্যাকটিস করতে পারি তাহলে এটা আমাদের জন্য কি প্লাস পয়েন্ট। কিন্তু আর যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা অনেকে প্রজেক্টে যায় এই জিনিসগুলো মনে থাকবে না, যে কিভাবে করব না করব। আমার যদি কথা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো কর্নারকে ধরে যখন তীর চিহ্ন আসতেছে ছোট বড় করতে পারতেছি, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারছি, এবং চাইলে এটাকে আমরা কালারও পরিবর্তন করতে পারছি, তাই না? আচ্ছা, এটাকে একটু ছোট করলাম, আচ্ছা একটু টেনে নিলাম। এখন বিষয়টা হচ্ছে এটার মতন হুবহু আরো কয়েকটা অবজেক্ট আমার প্রয়োজন, কি একবারে একই রকম অবজেক্ট প্রয়োজন। তাহলে আমরা এখান থেকে এডিটে প্রেস করব, কোথায়? এডিট, সিলেক্ট করে। তাহলে এখানে কি কপি লেখা আছে না, কন্ট্রোল সি, আবারও এডিটে আসলাম, শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি। তাহলে দেখেন এটার অনুরূপ আর একটা অবজেক্ট হয়ে গেল না? তাহলে আমরা একটু যদি শর্টকাট যদি করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি যতগুলো দিব ততগুলো কিন্তু আমাদের পেস্ট হয়ে যাচ্ছে। দেখেন আমি অনেক কয়বার দিয়েছি এখানে,
অনেকগুলো পেস্ট হয়ে গেছে, তাই না? বোঝা গেছে জিনিস, জিনিস কি একই রকম শেপ? ওকে, আচ্ছা একই রকম শেপের। তাহলে এই শেপ গুলোকে সব কয়টাকে সিলেক্ট করে বাম বাটন ধরে আমি যদি কিবোর্ড থেকে ব্যাক স্পেস দেই বা ডিলিট দেই তাহলে ডিলিট হয়ে গেল। এখন এটার আন্ডারে যদি আমরা ডান বাটন প্রেস করি তাহলে আমাদের রাউন্ড রেক্টেঙ্গুলার আসছে। আমরা একটা এখন যদি একটা রেক্টেঙ্গুলার ড্র করি তাহলে দেখেন এটা কিছুটা রাউন্ড না? এখানে আমাদের কি ছিল? জুম টুল, জুম ইন জুম আউট। এখন এই রাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি না। এই যে নিচের দিকে জুম টুল আছে, তাই না? আমরা প্রেস করলে প্লাস চিহ্ন আছে, যেখানে ক্লিক করব সেখানে কি হচ্ছে? জুম হচ্ছে। অংশটা রাউন্ড হয়ে আছে না? আবার যদি আমরা অল্টার চেপে ধরি তাহলে মাইনাস আসতেছে। এখন প্রেস করলে জুম আউট হচ্ছে। আর একটা সহজ নিয়ম জুম ইন জুম আউট করার, আমরা অল্টার চেপে ধরে মাউসের যে রোলারটা আছে এটা ধরে যদি উপরে যদি প্রেস করি জুম হবে, নিচে প্রেস করলে জুম আউট হবে। আচ্ছা, এখন আমরা জুম ইন করে দেখতেছি এখানে রাউন্ড আছে, তাই না? আচ্ছা, তারপরে যদি আমরা এখান থেকে একটা ইলিপস তৈরি করি, দেখেন একটা বৃত্ত আমরা তৈরি করলাম, ঠিক আছে না? তারপরে আমরা যদি একটা স্টার তৈরি করি তাহলে একটা স্টারও তৈরি করলাম, তাই না? তাহলে এই যে কয়েকটা অবজেক্ট আমরা তৈরি করলাম, তাহলে এই প্রত্যেকটা অবজেক্ট আমরা কি করতে পারছি? তৈরি করতে পারছি। এখন এই অবজেক্ট গুলোকে আমরা যদি কপির অপশন তো দেখলাম, আর একটা কপির নিয়ম, অল্টার চেপে ধরি যদি আমরা, অবশ্যই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। অল্টার চেপে ধরলে দেখেন এখান থেকে মাপ অনুযায়ী আমরা কি একটা কপি করলাম, ঠিক আছে? কপি করার পর কন্ট্রোল চেপে ধরে যদি ডি প্রেস করি, কি ডি, তাহলে দেখেন কন্ট্রোল চেপে ধরে ডি, এটা মনে রাখবেন, এটা লিখে রাখবেন কিন্তু, তাহলে দেখেন সমান মাপের আমার কি পর্যায়ক্রমিকভাবে কি হচ্ছে? কপি হচ্ছে, ঠিক আছে? তাহলে এই প্রত্যেকটা অবজেক্টের যদি আমরা কালার পরিবর্তন করতে চাই, আমরা সবগুলো কালার কি করতে পারবো? পরিবর্তন করতে পারবো। জিনিসটা কি ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কি কি দেখলাম? জুম ইন জুম আউট, কালার অ্যাপ্লাই, দুইটা পদ্ধতিতে দেখলাম, ঠিক আছে? তারপর আমরা দেখবো যে সিলেকশন বেসিক টুল দেখলাম, আর একটা দেখবো যে হাউ টু আউটলাইন এবং স্ট্রোক, ঠিক আছে? মনে রাখবেন এখান থেকে যে আমরা সাপোজ ধরলাম এই জিনিসগুলোকে একটু করে রেখে দেই। আচ্ছা, এটাকে একটু সরে নিয়ে আসলাম, এটাকে একটু কালার বেশি দিলাম। তাহলে এটাকে আমরা জুম করতে গেলে কিছুক্ষণ আগে কি বললাম? জুম টুল অথবা রোলার ধরলে আমাদের জুম হচ্ছে, তাই না? তো এটাকে একটা অল্টার চেপে ধরে একটা কপি করলাম আর একটা কপি করলাম। তাহলে এখানে কয়টা অবজেক্ট আছে আমাদের? তিনটা অবজেক্ট। তাহলে এখন আমরা দেখবো যে ফিল কালার, স্ট্রোক কালার আর নন কালার, কয়টা জিনিস? তিনটা, খুব ইম্পর্টেন্ট। স্ট্রোক কালার, ফিল কালার আর নন স্ট্রোক। নন কি? নন স্ট্রোক কিছুই নেই। আচ্ছা, তাহলে এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা বুঝবো, একটু খেয়াল করি, এটাকে যখন সিলেক্ট করছি যে একটু জুম করে দেখি, সাইড দিয়ে একটা কালার আছে না? একটা কালো দাগ আছে না? এবং ভিতরে একটা কালার আছে না? দেখেন তো এখানে যা যা কালার আছে এখানে কি সেই কালারই শো করতেছে? এখানে কি সেই দুইটা কালারই শো করতেছে? আচ্ছা, ভালোভাবে বুঝবেন এখানে, এই যে এই কালারটা এখানে কি কোথাও ফাঁকা আছে? আর এই কালো কালারের মাঝে কি কোথাও ফাঁকা আছে? দেখেন তো ফাঁকা আছে কিনা, এই যে মিডিলে ফাঁকা আছে না? আচ্ছা, তাহলে এই যে কালারটা এটার নাম হচ্ছে ফিল কালার, কি কালার? আর নিচের যে কালারটা এটা হচ্ছে স্ট্রোক কালার। তাহলে ফিল কালারটা হচ্ছে সম্পূর্ণ ভরা, আর স্ট্রোক কালার হচ্ছে সাইড দিয়ে হবে। তাহলে তাহলে একটু খেয়াল করেন, তাহলে এই অবজেক্টের ভিতরের কালারটা কি কালার আমাদের, আর সাইডের কালারটা স্ট্রোক কালার। তাহলে এটাকে সিলেক্ট করার পর আমি অনলি একটা কালার রাখবো, কি কালার? শুধু ফিল কালার রাখবো। তাহলে এখানেও দেখেন সেম জিনিস আছে না? এটা সম্পূর্ণ ভরাট, এটা মিডিলে ফাঁকা। তাহলে এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমি শুধু কি কালার রাখবো? ফিল কালার রাখবো, কিন্তু এই কালো কালারটা রাখবো না। তাহলে এটাকে সিলেক্ট করে তাহলে পাশেরটা যেহেতু স্ট্রোক কালার, তাহলে স্ট্রোকে ক্লিক করলাম, করার পরে এই যে নন করে দিব। তাহলে এখানে নন করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে নন হয়ে গেছে না? আচ্ছা, তাহলে এখন কি আর কালো অংশ আছে? এটাকে জুম আউট করলাম, তাহলে এটাতে দেখেন, তাহলে এটাতে আমার কালো অংশ আছে এবং ফিলও আছে। তাহলে এটাকে যদি আমরা করতে চাই যে ফিল কালারটা অফ করতে চাই, তাহলে ফিল কালারে ঘরে ক্লিক করে নন, তাহলে শুধু স্ট্রোকের কালার যেটা দিব আমরা সেটা হয়ে যাবে, তাই না? এখন এটাকে জুম আউট করলাম,
এখন এই স্ট্রোক কালারটাকে আমরা মোটা করতে পারি, চিকন করতে পারি। তাহলে দেখেন এই যে স্ট্রোক লেখা আছে না এখানে, এটাতে প্রেস করে আমরা যত পয়েন্ট বাড়াই দিব তত এটা কি হয়ে যাবে, মোটা হয়ে যাবে। যদি এটা সিলেক্ট করে যদি আরো মোটা করার প্রয়োজন হয়, আমরা চাইলে আরো মোটা, তাই না? আচ্ছা, তাহলে এটাতে দেখেন ফিল এবং স্ট্রোক দুটোই আছে। তাহলে যদি আমরা ফিল কালার পরিবর্তন করতে চাই, দিতে পারি। স্ট্রোক কালার যদি পরিবর্তন করতে চাই, সাপোজ ধরলাম স্ট্রোক কালার দিলাম একটা কালার, তাহলে স্ট্রোকটাকে যদি বাড়াতে চাই তাহলে এইভাবে আমরা বাড়াই দিতে পারি। তাহলে দেখেন তো, তাহলে এটাতে ফিল এবং স্ট্রোক দুটোই আছে। তাহলে আরেকটা অবজেক্ট আমরা কপি করলাম এখানে, কপি করে এটা আমরা কিছুই রাখবো না, ফিলও রাখবো না, স্ট্রোকও রাখবো। তাহলে দেখেন এখান থেকে ফিল অফ করে দিলাম, স্ট্রোক অফ করে দিলাম। তাহলে এখানে কিছু আছে দেখতে পাচ্ছি, মাউস দিয়ে যখন সিলেক্ট করবো তখন কিন্তু একটা শেপ দেখতে পাচ্ছি। এটাও আমাদের প্রয়োজন। তাহলে আমরা এই ক্লাস থেকে এই কয়টা অবজেক্ট আমরা কি তৈরি করা শিখলাম আমরা, তাই না? যেটা আমাদের জন্য কি খুব গুরুত্বপূর্ণ। প্রথম দিন বেশি কিছু দেখাবো না, এটাই মনে করেন যে বারবার ভিডিও দেখে দেখে আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্রথমে একা একাই করতে যাবেন না, একা একাই করতে গেলে অনেক কিছু স্কিপ হয়ে যাবে। প্রথমে ভিডিও দেখবেন আমি কোথা থেকে যাচ্ছি কি করতেছি, কোথা থেকে যাচ্ছি কি করতেছি, তাহলে আপনাদের কি হবে, জিনিসটা সিকোয়েন্সটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই যে যে কাজটা করলাম, এই কাজটা তো সেভ করতে হবে আমার, সেভ না করলে তো আমাদের হবে না। তাহলে প্রতিদিন আমরা সেভ করার রুলস আমরা দেখব। সেটা হচ্ছে স্টার গুলোকে একটু ভিতরে নিই। যেহেতু কাজগুলো করছি এগুলো একটু সেভ করো। তাহলে সেভ করার নিয়ম কি, আমরা ফাইলে আসবো, আসার পর সেভ এবং সেভ অ্যাস দুইটা অপশন আছে, সেভ কি আর সেভ অ্যাস। সেভ হচ্ছে আপনি একটা ফাইল প্রথমে সেভ করে নিয়ে নিয়েছেন, বারবার ওই ফোল্ডারে যদি সেভ করতে চান তাহলে সেভ করবেন, সেভে দিবেন। আর সেভ অ্যাসটা হচ্ছে নতুন করে একে সেভ করে দিবেন। তাহলে কোনটা করবেন, নতুন করে করবো। আমরা এখান থেকে কোথায় যাব, সেভ অ্যাস। সেভ অ্যাসে আসার পর আমাদের এই কর্নারে দেখবো যে দিস পিসি নামে একটা অপশন আছে, দিস পিসিতে আমরা আসবো। এখানে আসার পর আপনাদের কম্পিউটারের সি ড্রাইভ বাদে যে কোনো ড্রাইভে আমরা সেভ করতে পারি। আমরা যে কোনো একটা ড্রাইভ দিলাম, নেওয়ার পর এখান থেকে একটা ফোল্ডার দিলাম। এই ফোল্ডারটার নাম নিজের নাম দিব, আমরা যে কোনো একজনের নাম দেবো, সাপোজ দিলাম আমি মাসুদ, আমার নামে একটা ফোল্ডার দিলাম। এই ফোল্ডারের ভিতরে প্রত্যেক দিনের ক্লাস অনুযায়ী একটা সিকোয়েন্স তৈরি করবো আমরা। তাহলে এখানে আবার নিউ ফোল্ডারে ক্লিক করব, অথবা রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার। তাহলে এখানে লিখবো ফোল্ডারের নাম দিব +01। +01 আসছে ফোল্ডারের নাম। এখন এই ফোল্ডারের মধ্যে আমরা সেভ করবো। এটা কি কঠিন মনে হচ্ছে কোনো? এই ফোল্ডারের মধ্যে চলে আসলাম। তাহলে এই ফোল্ডারের মধ্যে কি, নো আইটেম ম্যাচ ইওর সার্চ, এই ফোল্ডারের মধ্যে কিছু আছে কি? এখন দেখেন ফাইল নেম এবং সেভ অ্যাজ টাইপ। তাহলে ফাইল নেমটা দিলাম, সাপোজ ধরলাম +1 তাহলে এটা 1 নম্বর ক্লাস না? এখন সেভ অ্যাজ টাইপ, তাহলে সেভ অ্যাজ টাইপে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর লেখা আসছে না এখানে, পিডিএফ এ সেভ করতে পারবো, ইপিএস এ সেভ করতে পারবো, এসভিজি এ সেভ করতে পারবো, প্রত্যেকটা ফরম্যাটই লাগবে। তো প্রথমত আমরা এটাকে এআই ফাইলে সেভ করবো। কি করব, এআই ফাইলটা হচ্ছে মেইন ফাইল, যে কোনো টাইম এটাকে পরিবর্তন করতে পারি। এই এআই ফাইলের বিনিময়ে ক্লায়েন্টের কাছ থেকে আমরা টাকা নিই, কারণ আপনি কাজ করে নেবেন, সমস্ত ফাইল আপনাকে দিলেই আপনি আমাকে পেমেন্ট করবেন, তাছাড়া তো করবেন না, ঠিক আছে না? তাহলে মেইন ফাইল যখন দিব, ভালো আছেন, বাইরে গেল কেবল, তাহলে আমরা মেইন ফাইলটা সেভ করে রাখবো অবশ্যই। তাহলে এখান থেকে আমরা সেভে ক্লিক করলাম। তাহলে সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে ইলাস্ট্রেটর 2020 বা 19 যার যেটা আছে চলে আসবে। আসার পর আমরা এখান থেকে ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে দেখেন এই যেমন +1 লেখা আসছে, কি দেখতে পাইছি আমরা? তাহলে আমাদের মেইন ফাইলটা সেভ হলো। কি ফাইল সেভ হলো? তাহলে এখন আমাদেরকে এই আমাদের গ্রুপে পোস্ট করার জন্য জেপিজি ইমেজ সেভ করতে হবে। কি ইমেজ? জেপিজি। তাহলে আমরা এখান থেকে জেপিজি সেভ করার পর আমরা ফাইলে আসলাম। আসার পর এখান থেকে কোথায় গেল আমাদের এক্সপোর্ট, এক্সপোর্টে চলে আসবে। এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব ক্লিক করলাম। তাহলে করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে যে একটা অপশন আমাদের ডিজাইন শো করছে না, এখান থেকে জেপিজি ইমেজ শো করছে। এখান থেকে আমরা সেভে ক্লিক করলাম।
তাহলে সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন কোন ফাইলে করতে বলতেছে সেখানে যাচ্ছে। তাহলে আমরা এখানে দিলে একটু কষ্ট হবে, আমরা এখান থেকে যাব না, আমরা ফাইলে যাব, এক্সপোর্ট যাব, এক্সপোর্ট অ্যাসে যাব। কোথায় যাব? আমরা এক্সপোর্ট অ্যাসে যাব। এক্সপোর্ট অ্যাসে আসার সঙ্গে সঙ্গে দেখেন এই যে উপরে দেখেন দিস পিসি নিউ ভলিউম মাসুদ রানা ক্লাস 1 অটোমেটিক ওই ফোল্ডারে চলে গেল না? ওভাবে সেভ করলে আপনাকে ক্লিক দিয়ে দিয়ে ওই ফোল্ডারে যেতে হবে। আর এক্সপোর্ট অ্যাসে গেলে সরাসরি ওই ফোল্ডারে চলে আসবে। এখন আসার পর ক্লাস 1 নামেই থাকলো, জেপিজি থাকলো। এখানে দেখেন বিভিন্ন ফরম্যাটে আপনার সেভ করতে পারবেন। যদি হঠাৎ করে সেভ করার সময় দেখা যাচ্ছে এসভিজি সেভ আছে, তাহলে অবশ্যই এখানে ক্লিক দিয়ে আমরা কি করব? জেপিজি দিয়ে দিব। দেওয়ার পরে এখানে ইউজ আর্টবোর্ড। ইউজ আর্টবোর্ডটা কি? এই যে সাদা যে অংশটা আছে, এখন আমাদের তো ডিজাইন দেখাতে হবে সাদা অংশের মধ্যে যা আছে। তো কোনো কাজ করার ক্ষেত্রে যদি আর্টবোর্ডের বাইরে থাকে তো ওগুলো তো দেখানো যাবে না। তাহলে আমরা এখান থেকে অবশ্যই ইউজ আর্টবোর্ডে ক্লিক করব। তাহলে আর্টবোর্ডের ভিতরে যা আছে তাই আমাদের হবে। এখন আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর দেখেন জেপিজি অপশন আসতেছে। আপনার এখানে রেজুলেশন 72 থাকতে পারে, 150 থাকতে পারে, 300 পিপিআই। 300 পিপিআই সর্বোচ্চ হাই। তো আমরা অত এখন প্র্যাকটিসের জন্য আমরা এখান থেকে 72 অথবা 150 পিপিআই দিতে পারি। এই কোয়ালিটিটা আমরা ম্যাক্সিমাম অথবা হাই যে কোনো একটা দিতে পারি। দেওয়ার পর আমরা এখান থেকে ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে আমরা এটাকে মিনিমাইজ করছি। করার পর আমাদের কম্পিউটারে চলে আসলাম। আসার পর আমি এটাতে সেভ করছি। দেখেন মাসুদ ক্লাস 1। এই যে দেখেন এআইটা হচ্ছে মেন ফাইল, ইচ্ছেগুলো পরিবর্তন করতে পারবো। আর এটা হচ্ছে আমাদের জেপিজি ফাইল। এই জেপিজি ফাইলটা স্যাম্পল হিসেবে ক্লায়েন্টকে দেখাতে হবে। বুঝতে পারছি আমি? যেমন আমরা ধরেন এখন যে ক্লায়েন্ট জন্য কাজ করতেছি, যে ক্লায়েন্ট গুলো আমাদের কাজ করতে হচ্ছে এখানে, দেখেন প্রত্যেকটা ফাইল সেভ রাখা আছে। এখন স্যাম্পল হিসেবে ক্লায়েন্টকে আমরা কি, ক্লায়েন্টের কাছে কোনটা পাঠাবো? এটা ডেমো হিসেবে পাঠাবো। মেন ফাইল তো আগে দিব না। তা মেন ফাইল পাই গেলে তো সে আমাকে পেমেন্ট করবে না, করবে কি? তাহলে ডেমো হিসেবে যখন আমি পাঠাবো এই ডিজাইনটা বা এই যে ডিজাইনটা, এটাও মনে করেন যে একটা ফাইল, জেপিজি বা পিএনজি। তাহলে এগুলো পাঠাবো না, যে জিনিসটা সে সরাসরি ব্যবহার করতে পারবে না সেটা পাঠাবো। তাহলে এখন এই যে টি শার্টে বসানো আছে, সে চাইলে তো এটাকে ব্যবহার করতে পারবে না, বিক্রি করতে পারবে কি? পারবে না, তার কাছে মেইন ফাইল নাই। তাহলে এভাবে প্রত্যেকটা ফাইল আমাদেরকে কি করতে হয়? সেভ করতে হয়। তাহলে সেভ করে করে আপনার চাইলে যে ফাইলটা আপনি সেভ করলেন, এই ফাইলটা আমাদের এই যে যে ফেসবুক গ্রুপ আছে আমাদের, এই গ্রুপে আপনি সাবমিট করবেন। আরেকটা বিষয় যে আমাদের পূর্বের ব্যাচটা ছিল হচ্ছে 6, আপনাদের 7 নম্বর ব্যাচ। বুঝতে পারছেন? যা ভিডিও থাকবে এপ্রিল প্লে লিস্টে দেখবেন যে 7 নম্বর ব্যাচ লেখা থাকবে, অথবা হোমে আসলে আপনাদের ভিডিও ক্লাস নাম্বার সহ ব্যাচ উল্লেখ করা থাকে। বুঝতে পারছেন? তাহলে আপনার ব্যাচ অনুযায়ী আপনি কি করতে পারবেন? ক্লাস গ্রহণ করতে পারবেন। ভিডিও আমরা এখনই দিয়ে দিব, আপনার সেই অনুযায়ী কাজ করবেন। এতটুকু কি কোনো বোঝা গেছে? কোনো প্রবলেম আছে? আচ্ছা, তাহলে প্রতিদিন যে শর্টকাট রুল বলবো, সেই শর্টকাট রুল আমরা চেষ্টা করবো কি মনে রাখতে। ঠিক আছে? লিখে রাখা। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর ফেসবুকে তো পোস্ট করার তো কোনো ঝামেলা নাই। হয়তো আপনার ফেসবুকে এটা থেকেই আপনি আমাদের আলোকপাতা আইটি সেন্টারে যখন পোস্ট করবেন, তখন আমি যেন বুঝতে পারি যে কার ব্যাচে ক্লাস হচ্ছে এটা, এটা অবশ্যই আপনারা ব্যাচ উল্লেখ করে দিবেন এবং ক্লাস উল্লেখ করে দিবেন। ক্লাস হ্যাশ দিলেন 01, ঠিক আছে, ব্যাচ 07, ঠিক আছে, হোমওয়ার্ক। হোমওয়ার্ক লেখার পর আমরা ইমেজটাকে এখানে পাবলিশ করে দেবো। ঠিক আছে, দেন আমরা এখান থেকে পাবলিশ করি। এই নিয়মে আমরা সবাই আমাদের গ্রুপগুলোকে পোস্ট করবো। বুঝতে পারছি আমি?